পারিবারিক সমস্যা ঝুটঝামেলা হচ্ছে মা বাবার মধ্যে, তখন কিন্তু তাদের মধ্যে একটা নেশার সঙ্গে জড়িয়ে পড়ার একটা প্রবণতা কিন্তু দেখা গেছে। ড্রাগ এডিকশনের বিষয়টা সেটা তো মা বাবারা হুট করে বুঝতে পারছেন না। দেখা যাচ্ছে যে পুরনো যে বন্ধু বান্ধবরা ছিল তাদের সঙ্গে কিন্তু আর মিশতে চাইছে না। প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত? তাহলে বাচ্চাকে এটা বোঝানো যে তুমি আমার সন্তান যেমন ছিলে, আগে যেমন ছিলে এখনো তাই আছো। সব রিহ্যাবিলিটেশন সেন্টার কিন্তু খুব ভালো অবস্থায় আছে তা কিন্তু নয়। একটা ক্রেভিং এর মতো স্টার্ট হয়ে যায় যে আমি ওটা ছাড়া থাকতে পারবো না। এখান থেকে বেরোনো অসম্ভব নয়। প্রফেশনাল হেল্প এবং সাপোর্ট সিস্টেম সেটা কিন্তু দরকার। স্কুল বাচ্চারা পর্যন্ত এই ড্রাগ এডিকশনের দিকে ঝুঁকছে। এটার কিন্তু ভবিষ্যৎ এটার মানে মারাত্মক একটা জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে তরুণ সমাজের উদ্দীপনাময় শক্তি আর স্বপ্ন কোথাও একটা থেমে গিয়েছে নেশার ভয়াল গ্রাসে। বিগত বছরগুলোতে দেশের বিভিন্ন প্রান্তে এই মাদক সেবন একটা ভয়ঙ্কর অভ্যেসে পরিণত হয়েছে। প্রশ্ন উঠছে, এই অভ্যেস আমাদের যুব সমাজকে কোন পথে নিয়ে যাচ্ছে, আর এর পরিণতি বা কি হবে? আজ এই ধরনেরই কিছু প্রশ্নের উত্তর খুঁজব। আমি দিশা, আর আজ আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর ময়ঙ্ক কুমার। ডক্টর ময়ঙ্ক, আপনাকে দ্য ওয়ালে স্বাগত। নমস্কার। আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমরা সাধারণত দেখে থাকি যে আমাদের আজকালকার যে যুব প্রজন্মের ছেলেরা হোক মেয়েরা হোক, তারা বিভিন্ন ধরনের কিন্তু নেশার যে অভ্যেস সেটা করতে শুরু করেছে, মাদক থেকে শুরু করে ড্রাগস। তো আমি বেসিক্যালি ড্রাগস এডিকশনের বিষয়ে খানিকটা জানতে চাইবো। আজকের দিনে দাঁড়িয়ে এই ড্রাগস এডিকশনের ক্ষেত্রে কমন কারণগুলো কি কি? কমন কারণ যেমন অনেক বিশেষ কিছু কারণগুলো আছে যেটা না বললেই নয়। যেমন আপনি বোধহয় বাচ্চাদের থেকে আগে যদি আমরা একটু করি, কারণ ইয়াং অ্যাডাল্টস বা যারা চিলড্রেন তারা আছে তারা কিন্তু অনেক বেশি ভালনারেবল সিচুয়েশনে আছে ডিউ টু সাবস্টেন্স ইউজ। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে পারিবারিক সমস্যা, মানে ধরুন যেই পরিবারে প্রচণ্ড রকমভাবে একটা অশান্তি আছে, একটা ঝুটঝামেলা হচ্ছে মা বাবার মধ্যে, বা সিবলিং রাইভালরি আছে, যেই ফ্যামিলিতে চাইল্ড নেগলেক্টেড হচ্ছে, যেখানে বাচ্চাকে খুব একটা মা বাবা সময় দিতে পারছেন না, বা বাচ্চা কোনো রকমেরভাবে হয়তো ভায়োলেন্সের শিকার। ভায়োলেন্স কিন্তু সবসময় যে বাচ্চাকে মারধর করা হচ্ছে তা নয়, অনেক সময় মারধরও বাচ্চাকে ফেস করতে হয়, তার সঙ্গে সঙ্গে সেটা ভার্বাল ভায়োলেন্স হতে পারে। এই ধরনেরও যখন দেখা যাচ্ছে যে বাচ্চারা এগুলো মানে বাড়িতে ফেস করছে, তারা ভীষণভাবে একা ফিল করছে, স্কুলে গিয়েও তারা নানান কারণে হয়তো বুলিড হচ্ছে, হ্যারাসমেন্ট ফেস করছে, তখন কিন্তু তাদের মধ্যে একটা নেশার সঙ্গে জড়িয়ে পড়ার একটা প্রবণতা কিন্তু দেখা গেছে। এবং এই কারণগুলোর কারণে, এই সামাজিক বিভিন্ন বিষয়ের কারণে দেখা যাচ্ছে যে বাচ্চাদের মধ্যে একটা মানসিক অবসাদেরও মানে অনেক মানে সিমটমস দেখা যাচ্ছে, লক্ষণ দেখা যাচ্ছে। যেমন তাদের মধ্যে অ্যাংজাইটি আসছে, ডিপ্রেশন আসছে। তো অনেক সময় এই মানসিক অবসাদের এই লক্ষণের জন্য কিন্তু তারা সাবস্টেন্সের উপরে, মাদকের উপরে নির্ভর হয়ে পড়ছেন। বা অনেক সময় এটাও দেখা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক ইস্যুর কারণে তারা সাবস্টেন্সের উপরে নির্ভর হয়ে পড়ছেন বলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন অনেক বেড়ে গেছে। এর সাথে সাথে আমি পরিবারের স্কুলের কথা বললাম, তার সঙ্গে কিন্তু বাচ্চাদের উপরে একটা চাপের একটা ভীষণ একটা কাজ করছে। অনেক সময় পড়াশোনার চাপ, কেরিয়ারের চাপ, যারা একটু ইয়াং অ্যাডাল্টস, অ্যাডোলেসেন্স যারা আছেন, মূলত আমরা দেখি যে ক্লাস 8 থেকে ক্লাস 12 এই রেঞ্জটা কিন্তু খুব মানে এই বয়সটা কিন্তু ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ একটা বয়স। এবং এই সময় বাচ্চাদের কিন্তু এই সাবস্টেন্স ইউজের জড়িয়ে পড়ার প্রবণতাটা বেশি থাকে। তো এবং এই সময়টা আমরা দেখি যে 10-11 পরে তাদেরকে, ক্লাস 10 পরে মূলত তাদেরকে একটা স্ট্রিম বেছে নিতে হয় যে তারা কী পড়বেন। তাদের উপরে অনেক সময় চাপ থাকে। কেউ হয়তো মিউজিশিয়ান হতে চান, কিন্তু তাদের উপরে হয়তো চাপ আছে যে না, তাদেরকে ডাক্তার হতে হবে, বা কাউকে ইঞ্জিনিয়ার হতে হবে, বা বিভিন্ন পেশায় তাদেরকে যেতে হবে। এবং মার্কস কতটা তারা পাবেন, কত নম্বর তাদেরকে টপ করতে হবে, পরিবারের থেকে একটা চাপ থাকে, কখনো কখনো শিক্ষকদের কাছ থেকেও একটা কিন্তু প্রেশার থাকে। তো এই একটা হিউজ যে এক্সপেকটেশন এবং কম্প্যারিজন, ফ্যামিলিতে আমরা দেখি যে প্রচণ্ডভাবে কম্প্যারিজন আছে যে তোমার বড় দাদা বা বড় দিদি এত নম্বর পেয়ে এত ভালো নিজের জীবনে দাঁড়িয়েছে, তুমি সারাদিন গিটার বাজাচ্ছ, তুমি তার কিছু করতে পারছো না।
বাচ্চার যে গিটার বাজানোটাও একটা স্কিল এবং সে সেটাও করে নিজের জীবনে যে অনেকটা এগোতে পারে, এইটা কিন্তু অনেক সময় মা বাবারা বুঝতে চান না বা বড়রা আমরা বুঝতে চাই না। আমরা তাদের ভালো চাই, কিন্তু ভালো চাইতে গিয়ে মানে তার যে এরিয়া অফ ইন্টারেস্টকে যদি আমরা ফ্লারিশ না করতে দিই তাহলে তো মুশকিল। তো এই বিভিন্ন এই চাপের কারণে কিন্তু বাচ্চাদের উপরে এই সাবস্টেন্স অ্যাবিউজের প্রবলেম বাড়ছে। এবং যেটা না বললেই নয়, সেটা হচ্ছে পিয়ার প্রেশার। এই এজটাকে আমরা অনেক সময় গ্যাং এজ বলে থাকি, মানে আমরা সব জিনিস আমরা আমাদের বন্ধু বান্ধব তাদের সঙ্গে সেই একটা গোষ্ঠীর মধ্যে একটা বাচ্চারা করতে চায় বা ইয়াং অ্যাডাল্টস অ্যাডোলেসেন্সরা করতে চায়। সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওই দল থেকে যাতে আমরা বন্ধুদের দল থেকে যাতে আমরা বিচ্ছিন্ন না হয়ে পড়ি। তাই যখন দেখা যাচ্ছে যে বাকি দুজন বন্ধু একটু সিগারেট খাচ্ছে বা কোনো একটা সাবস্টেন্স নিচ্ছে, আমি নিচ্ছি না, তার মানে মনে হচ্ছে কোথাও তাদের যে আমরা হয়তো পিছিয়ে পড়ছি বা আমরা তাদের মতনই, বা তারা আমাদেরকে আর গ্রহণ করবেন না পরবর্তী ক্ষেত্রে, বা আমাদের সঙ্গে সেভাবে মিশবেন না। তো এই বিভিন্ন কিন্তু কারণ আছে, যেটার দিকে কিন্তু একজন ইয়াং অ্যাডাল্টস বলুন, অ্যাডোলেসেন্স বলুন, তারা কিন্তু ভীষণভাবে সাবস্টেন্স ইউজের দিকে কিন্তু মানে এগিয়ে যাচ্ছে আর কি, দুর্ভাগ্যজনকভাবে। একদমই। ডক্টর মায়াঙ্ক যে বিষয়গুলো নিয়ে বলতে চাইলেন, অর্থাৎ আমাদের বাচ্চারা যখন স্কুলে কলেজে অর্থাৎ ঘরের বাইরে যখন বেরোচ্ছে তখনই কিন্তু এই প্রবণতাগুলো দেখা দিচ্ছে। ঘরের কিছু সমস্যাও রয়েছে যেগুলোর থেকে এই প্রবণতাগুলো দেখা দিচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে ডক্টর মায়াঙ্ক, যখন বাচ্চারা ঘরে থাকছে, তাদের মা বাবা হোক, পরিবার পরিজন হোক, তাদের চোখের সামনে থাকছে বাচ্চারা কি করছে কি না করছে সেটা কিন্তু তারা দেখতে পাচ্ছেন নিজের চোখে। কিন্তু তাদের আড়ালে বা ঘরের বাইরে গিয়ে, এই যে আপনি একটু আগে যে বললেন কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, প্রেশারটা তো মানসিকভাবে থাকছে, সেটা তো কেউই দেখতে পাচ্ছে না। এই সমস্ত কিছুর মধ্যে তারা এই সাবস্টেন্স নেওয়া বা ড্রাগ অ্যাডিকশনের সঙ্গে জড়িয়ে পড়ছে। তো এই যে ড্রাগ অ্যাডিকশনের বিষয়টা, তার জন্য যে বোঝার উপায়, সেটা তো মা বাবারা হুট করে বুঝতে পারছেন না। তো তার জন্য নিশ্চয়ই কোনো কমন সিমটমস থাকবে। তো সেই সিমটমসগুলো কি হতে পারে? আমি বলছি পরিবার পরিজন হোক বা মা বাবারা যাতে বুঝতে পারেন। যখনই দেখবেন যে বাচ্চারা কোনো রকমের কোনো মানসিক কোনো অবসাদের মধ্যে তারা যাচ্ছে, অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, বা সাবস্টেন্স ইউজের মধ্যে তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে, কিছু লক্ষণ কিন্তু তাদের মধ্যে মানে কিছু পরিবর্তন বাচ্চার মধ্যে কিন্তু একদম খুব প্রকাশ পাবে। সেটা হচ্ছে যে ধরুন বাচ্চা দেখবেন যে নিজেকে হয়তো ঘরের ভেতরে অনেক সময় বন্ধ করে রাখতে চাইছে, মা বাবার সঙ্গে হয়তো আগের মতো আর কথা বলছে না, বা বাড়িতে যার সঙ্গে সে খুব বেশি কথা বলতো বা শেয়ার করতো, সেটা হয়তো তার সেই শেয়ারিংয়ের জায়গাটা, কথা বলার জায়গাটা কমে যাচ্ছে। দেখা যাচ্ছে যে তার পুরনো যে বন্ধু বান্ধবরা ছিল, যে বাচ্চারা সাবস্টেন্স ডিপেন্ডেন্স হয়ে পড়ছে, দেখা যাচ্ছে যে পুরনো যে বন্ধু বান্ধবরা ছিল তাদের সঙ্গে কিন্তু আর মিশতে চাইছে না। বাচ্চাকে তাদের কিন্তু কিছু নতুন বন্ধু কিন্তু তার তৈরি হয়েছে, বা নতুন কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে সে কিন্তু ইনভলভ হয়েছে। অনেক সময় দেখা যাবে যে বাচ্চা হয়তো অনেক সময় নানান রকমের অজুহাত দিচ্ছে, যে আমার আজকে আসতে দেরি হবে বাড়িতে, আমার আজকে হয়তো এক্সট্রা ক্লাসেস আছে, বা মানে বিভিন্ন কিন্তু এমন অজুহাত দেবে যেখানে হয়তো যেটা হয়তো তার অ্যাকাডেমিক্স রিলেটেড একটা ব্যাপার থাকতে পারে। অনেক সময় এটাও দেখা যাবে যে সে বাড়িতে কিন্তু অনেক বেশি পয়সা চাইছে, যে এবং নানান অজুহাতে চাইতে পারে। এবং তার সঙ্গে এটাও দেখা যেতে পারে যে যখন দেখা যাচ্ছে যে সেই পয়সা চাওয়ার আর তার কাছে স্কোপ নেই বা পাওয়ার স্কোপ নেই, এটাও হতে পারে যে বাচ্চা কিন্তু বাড়িতে না মা বাবাকে না বলে কিন্তু না জানিয়ে পয়সা কিন্তু নিয়ে চলে যাচ্ছে বাড়ি থেকে না জানিয়ে। এবার এর আরও কিছু সিমটমস দেখা যেতে পারে, যে বাচ্চার দেখা যাবে যে চোখগুলো কিন্তু একটু লাল বা অন্যরকম একটা কিন্তু পরিবর্তন চোখে একটা দেখা যাবে, লাল রং হয়ে যাচ্ছে। আগে যেই ছেলে বা মেয়ে দেখা যেত যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে, এখন দেখা যাচ্ছে যে তার পরিষ্কার জামা কাপড় পরবে, চুল আঁচড়াবে, এই দিক থেকে তার কিন্তু আর মনোযোগটা নেই। তার সঙ্গে আরও কিছু লক্ষণ দেখা যেতে পারে, যেমন আগে যেমন স্কুল সে টাইমে যেত, সে টিউশন ক্লাসেস হয়তো যেত, সেগুলো দেখা যাচ্ছে যে সে আর যাচ্ছে না, সেখানে তার অ্যাবসেন্টেজ বেড়ে গেছে। পড়াশোনায় আগে হয়তো ভালো ছিল, ভালো নাম্বার পেত, এখন দেখা যাচ্ছে যে তার মার্কস কমে যাচ্ছে, মনোযোগ পড়াশোনায় দিতে পারছে না। আগে যেই কাজগুলো করতে সে ভীষণভাবে আনন্দ পেত, সেই কাজ কিন্তু সে আর সেই কাজ করে আনন্দ পাচ্ছে না, বা সেই কাজ করার তার প্রবণতা
বা অনীহা প্রচণ্ডভাবে বেড়েছে। এরকম প্রচুর বেশ কয়েকটা সিমটমস আছে যেটা কিন্তু প্রাথমিকভাবে কিন্তু সেই বাচ্চার মধ্যে দেখা যাবে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ, বাচ্চার মধ্যে যখনই সাবস্টেন্স ইউজটা আসে তখন কিন্তু তাদের মধ্যে একটা গিল্টও কিন্তু কাজ করে প্যারালালি, বা তারা একটা সোশ্যাল শেমের মধ্যেও কিন্তু তারা অনেক সময় ফেস করে। তারা বুঝতে পারে যে এটা হয়তো তারা জানালে তারা কিন্তু অ্যাকসেপ্টেন্স তাদের একটা থাকবে না তাদের বড়দের কাছে বা পরিবারে বা অন্যান্য রিলেটিভদের কাছে, এক্সেপ্ট দেয়ার পিয়ার গ্রুপস, তারা কিন্তু অন্যান্য জায়গায় অ্যাকসেপ্টেন্স পাবে না। ফলে তারা কিন্তু অনেক সময় দেখবেন যে দেখা যাবে যে মা বাবার সঙ্গে কিন্তু চোখে চোখ রেখে কথা বলছে না। তো এই অনেকগুলো এই সিমটমস কিন্তু প্রাথমিকভাবে আমরা তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করব। অর্থাৎ ময়ঙ্ক বাবু, আপনি এটাই বলতে চাইছেন যে যখনই মা বাবা হোক বা পরিবারের সদস্যরা হোক তাদের সন্তানদের মধ্যে কোনো রকমের কোনো ওই মিসডিডসগুলো দেখতে পাবে, বা আমরা যেটাকে বলি রেগুলার তারা যে ধরনের কাজগুলো করছে সেখানে যখনই আমরা কোনো রকমের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি তখনই আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে, তাই তো? একদম। তো আনইউজুয়াল থিং যখন ঘটতে শুরু করবে। আমার এবারের প্রশ্নটা হচ্ছে, যখন তারা এই বিষয়গুলো দেখলেন, হয়তো তাদের মনে খটকা লাগছে যে কিছু একটা হয়েছে, তো তাদের প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত? প্রথম যেটা দরকার যে বাচ্চার সঙ্গে একটু সময় কাটানো, বাচ্চাকে একটু বোঝার চেষ্টা করা এবং বাচ্চার যে ভালো দিকগুলো আছে সেটা কিন্তু তুলে ধরা বাচ্চার সামনে। বাচ্চাকে এটা বোঝানো যে যদি বাচ্চা ধরুন কোনো কারণে মানে তাদের কাছে কনফেস করছে, হয়তো প্রথমে হয়তো করবে না, কিন্তু ধরুন কখনো যদি কনফেস করে, তাহলে বাচ্চাকে এটা বোঝানো যে তুমি আমার সন্তান যেমন ছিলে, আগে যেমন ছিলে এখনও তাই আছো, সাবস্টেন্স রিলেটেড একটা প্রবলেম হয়েছে, আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করব যাতে তুমি এখান থেকে ওভারকাম করতে পারো। অর্থাৎ বাচ্চাকে কিন্তু অ্যাকসেপ্টেন্স, লাভ, অ্যাফেকশন, কেয়ার এইগুলো কিন্তু বাচ্চাকে ফিল করাতে হবে। এবং যে কমিউনিকেশন প্যাটার্ন যেটা আছে মা বাবার, সেখানে যাতে একটা সহানুভূতিশীল কিন্তু একটা বার্তা সবসময় বাচ্চার থাকে, বাচ্চাটা বোঝে যে আর যাই হোক আমার বাড়ির লোকেরা, আমার পরিবার কিন্তু আমার সঙ্গে আছেন, এবং বাচ্চাকে এটা এই কনফিডেন্স সবসময় দেওয়া যে এই সমস্যার থেকে কিন্তু তুমি বেরোতে পারবে। এবং তার ভালো দিক যেগুলো আছে সারাক্ষণ সবসময় ওই সাবস্টেন্স অ্যাবিউজ নিয়ে আলোচনা করাটাও ঠিক নয়। বাচ্চাকে কোথাও একটা নিয়ে যাওয়া, ঘুরতে বেড়াতে নিয়ে যাওয়া, ওকে কোনো ওর একটা ভালো দিনগুলো সেলিব্রেট করা, ওর অ্যাচিভমেন্টসগুলোকে সেলিব্রেট করা, এবং তার ফাঁকে কিন্তু এই সাবস্টেন্স থেকে যে সে যাতে বেরোতে পারে সেটা তাকে সাহায্য করে। মানে এক কথায় বলতে গেলে সন্তানদের মাইন্ডটাকে ডাইভার্ট রাখতে হবে, সবসময় পজিটিভ ওয়েতে তাদেরকে ট্রিট করতে হবে। কারণ আমরা জেনারেলি যেটা দেখি যে এই ধরনের বিষয়গুলো প্রকাশ্যে আসলেই ঘরোয়া অশান্তি, বিবাদ, কটূক্তি এই বিষয়গুলো কিন্তু শুরু হয়ে যায়, ভীষণভাবেই শুরু হয়। এবং যেই পরিবারে আপনার ভায়োলেন্স বা কটূক্তি এইগুলো থাকবে সেখানে কিন্তু বাচ্চারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং সেই ক্ষেত্রে আপনার পরিবারকে নিজেদের জায়গাটা ঠিক রাখতে হবে। মা বাবাকে কিন্তু অনেক সময় ফ্যামিলি মেম্বার্সদেরকে রোল মডেল হিসেবে ব্যবহার করতে হবে, যে তারা যেন এই ধরনের সাবস্টেন্সের সঙ্গে কোনোভাবে জড়িয়ে না থাকেন। কারণ বাচ্চা যদি দেখে যে আমার মা বাবারা খাচ্ছেন আর এইটা এমন কিছু বড় ব্যাপার নয়, তো বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা থাকে যে আমিও বড় হব, বড়রা এগুলো খেতে চায়, মানে খাচ্ছে, মানে বড় হলে এগুলো খাওয়া যায়, তো আমি এগুলো খাই, তাহলে আমিও বড় হব এবং আমি বড়দের মতো অনেক সুযোগ সুবিধা, অনেক ফ্রিডম আমি এনজয় করব। তো বাড়িতে কিন্তু এটা বন্ধ করতে হবে। বাচ্চারা এটা যেন না দেখে যে মা বাবারাও কিন্তু আমাদের সামনে কোনো নেশা করেন, ওরা দেখলে ওরাও কিন্তু করবে সেটা। একদমই। তবে আরেকটা বিষয় ময়ঙ্ক বাবু, এই ধরনের বিষয়গুলোর জন্য আমরা জেনারেলি জেনে থাকি যে রিহ্যাবিলিটেশন সেন্টার্স রয়েছে, তো সেখানে নিয়ে যাওয়া হয়, কিন্তু সবার পক্ষে রিহ্যাবিলিটেশন সেন্টারে যাওয়া পসিবল হয় না বা তাদের সাধ্যের বাইরে থাকে। তো সেক্ষেত্রে ঘরোয়া কৌশল রয়েছে কি এই বিষয় থেকে নিজেদের সন্তানকে হোক বা আমাদের যুব সমাজকে বের করে নিয়ে আসাটা? দেখুন, যেটা আরেকটা জিনিস বলাটা খুব জরুরি, সেটা হচ্ছে যে মা বাবারা যখন বাচ্চাকে দেখছেন যে তাদের মধ্যে এই লক্ষ্যগুলো আসছে, অ্যাকসেপ্টেন্স যেমন দেখাবেন, যেটা আমি আগে বললাম, তার সঙ্গে কিন্তু তাদের কিন্তু স্পেশালিস্টদের সাহায্য নিতে হবে, স্পেশালিস্ট মেন্টাল হেলথ প্রফেশনালদের কাছে নিয়ে যেতে হবে। রিহ্যাবিলিটেশন সেন্টারে তারা নিয়ে যেতে পারেন, কিন্তু সব রিহ্যাবিলিটেশন সেন্টার কিন্তু মানে যে খুব ভালো অবস্থায় আছে তা কিন্তু নয়। যেটা গভর্নমেন্ট রেজিস্টার্ড এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভড আপনার রিহ্যাবিলিটেশন সেন্টার, বাচ্চাকে কিন্তু সেখানেই নিয়ে যাওয়া যেতে পারে। তার সঙ্গে আপনার ডিফারেন্ট মেডিকেল কলেজেসগুলোতে বা ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে কিন্তু আপনার নেশামুক্তি ক্লিনিক বা সেরকম কিন্তু ব্যবস্থা আছে, সেখানেও কিন্তু বাচ্চাকে নিয়ে যাওয়া যেতে পারে।
এবং আপনার সাইকিয়াট্রিস্ট, আপনার সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করা এবং বাচ্চাকে সেই স্পেশালিস্ট যে হেল্প সেটা কিন্তু প্রোভাইড করাটা ভীষণভাবে জরুরি। তো মায়াঙ্কবাবু, আপনি নিজেও তো একজন সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কারের সদস্য এবং সেখানে আরও অন্যান্য সদস্যরাও রয়েছে। আপনাদের কাছেও তো এ ধরনের বহু কেস আসে। তো সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কাররা কিভাবে এই বিষয়গুলোকে নিয়ে ডিল করে? অ্যাকচুয়ালি মেন্টাল হেলথ প্রফেশনালদের অনেক বেশ কয়েকটা স্পেশালাইজেশন আছে। সেখানে আমরা সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কাররা, যারা আমরা ট্রেন মেন্টাল হেলথ প্রফেশনাল ইন সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক, তাদের কিন্তু কাজটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালের যে প্রবলেমটা আছে সেটা যেমন অ্যাড্রেস করা, তার সাইকো সোশ্যাল অ্যাসপেক্টস সেই জায়গাগুলো যেমন দেখা, তার সাথে সাথে কিন্তু ফ্যামিলিটাকেও ফোকাস করা। কারণ একটা মানুষের বা একটা বাচ্চার সমস্যা কিন্তু শুধু তাকে নিয়ে থাকে না, তার চারিপাশকে নিয়ে থাকে, তার পরিবার, তার বন্ধু বান্ধব, তার স্কুল, কলেজ, এই সব জিনিসগুলোকে নিয়ে থাকে। তো আমরা যখনই কোনো একটা ট্রিটমেন্টের মধ্যে যাই, নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট যখন আমরা করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পুরো এই যে ফ্যামিলি স্ট্রাকচার, যে সোশ্যাল স্ট্রাকচার আছে, যেটার মাধ্যমে একটা বাচ্চাকে বা একটা মানুষকে মানে যেতে হয়, আমরা সেই প্রত্যেকটা ফ্যাক্টরসগুলোকে, ইম্পর্টেন্ট জায়গাগুলোকে, ইম্পর্টেন্ট ব্যক্তিগুলোকে আমরা ট্রিটমেন্টের মধ্যে ইনভলভ করি, যাতে আমরা পেশেন্টকে সেই সাপোর্ট সিস্টেমটা বিল্ড আপ করতে পারি। এবং সাপোর্ট সিস্টেম যদি থাকে, সবার যদি সাহায্য থাকে, এমপ্যাথি থাকে, তাহলে কিন্তু যেই কোনো মানসিক সমস্যা বলুন, আপনার নেশার উপরে ডিপেন্ডেন্স বলুন, এগুলো থেকে কিন্তু বেরিয়ে আসাটা প্রচণ্ডভাবে সহজ হয়ে যায়। তো মায়াঙ্কবাবু, বিষয়টা হচ্ছে গিয়ে যখনই কোনো ড্রাগ হোক, মেডিসিন হোক বা যে কোনো সাবস্টেন্স হোক, সেটা অবশ্যই তার মানসিক এবং শারীরিক দিক থেকে একটা প্রভাব কিন্তু পড়ছেই সেই জিনিসটার। তো আমি ওটাই জানতে চাইছি যে এই যে একবার ড্রাগস নেওয়ার পরে বা 2-3বার ড্রাগস নেওয়ার পরে একটা ক্রেভিংয়ের মতো স্টার্ট হয়ে যায় যে আমি ওটা ছাড়া থাকতে পারবো না, আমাকে এটা নিতেই হবে, এই বিষয়গুলো আমি জানতে চাইছি যে তার শারীরিক এবং মানসিক দিক থেকে মানে কি বিষয়টা ঘটে যে যার জন্য তাকে বারবার সেটার দিকেই ঝুঁকতে হয়। দেখুন, এইটা আপনার একটু জটিল ব্যাপার। যখনই আমি আগেটা বলছিলাম যে আপনি যখন একাকিত্ব আপনার মধ্যে যখনই খুব একটা ঘর করে নেবে, সেইটার জন্য বেরোনোর জন্য আপনি একটা কিছু জিনিসের আপনি খোঁজেন, যেটার উপর আপনি ডিপেন্ড করে সেই একাকিত্বটা আপনি কাটাতে পারেন। এবং নিজেকে অনেক সময় ভুলিয়ে রাখা, বা সাবস্টেন্স নিলে কিন্তু হ্যাপি হরমোনস কিন্তু আমাদের শরীরে ইউজুয়ালি যা থাকে তার থেকে কিন্তু অনেক বেশি মাত্রায় রিলিজড হয়। এবার ফলে কি হয়, সেটা তো টেম্পোরারি আপনাকে ভীষণ আনন্দ দিচ্ছে, বা আপনার যে দুঃখ যন্ত্রণা আছে সেখান থেকে আপনাকে হয়তো সেই মুহূর্তের জন্য আপনি মনে করছেন যে আপনি সেখান থেকে দূরে সরে গেলেন। কিন্তু লং টার্মের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে এটা কিন্তু খুব মারাত্মক এবং মারাত্মক, এবং এই সাবস্টেন্সের জন্য ব্রেন ডেভেলপমেন্ট এফেক্টেড হয়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। এবং আপনার লিভার, কিডনি, বিভিন্ন ইম্পর্টেন্ট বডি অর্গানস যে পার্টসগুলো আছে সেটাও কিন্তু ড্যামেজ হয়। কিন্তু একবার যখন আপনার এই ডিপেন্ডেন্সটা বেড়ে যাবে, তখন কিন্তু আপনার ওই আগে ধরুন আপনি যদি 1 গ্লাস যদি আপনি কোনো একটা ড্রিঙ্কস বা ইত্যাদি নিয়ে আপনার যতটা নেশা হতো, পরবর্তী কিছুদিন পরে দেখা যাবে যে সেই কিন্তু ডোজটা বাড়তে থাকছে। তার মানে আমি সেটার থেকে কিছুতেই আর বেরোতে পারছি না। এবং এর কারণ আপনার ফিজিওলজিক্যাল বডি রিয়াকশনের কারণে হচ্ছে, ক্রেভিং হচ্ছে, এবং এখান থেকে বেরোনো অসম্ভব নয়, কিন্তু সম্ভব একেবারেই। প্রফেশনাল হেল্প এবং সাপোর্ট সিস্টেম সেটা কিন্তু দরকার, এটা ছাড়া আর কোনো উপায় নেই। একদমই। তবে ময়ঙ্কবাবু, এটা সম্ভবত আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে এই ড্রাগ অ্যাডিকশনের বিষয়টা শুধুমাত্র যে শহরাঞ্চলেই দেখা যায় সেটা কিন্তু নয়, গ্রামাঞ্চলেও দেখা যায়। আমার প্রশ্ন হচ্ছে, এই শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলে এই অ্যাডিকশনের ক্ষেত্রে কি ধরনের পার্থক্য চোখে পড়ে? আর তার পাশাপাশি আমরা যে শুধুমাত্র স্কুল কলেজের বা ইউনিভার্সিটির পড়ুয়াদের বা অন্যান্য তরুণ তরুণীদেরকে ড্রাগ অ্যাডিকশনের দিকে ঝুঁকতে দেখছি তা নয়, আজকাল আমরা স্কুলের ক্ষেত্রেও কিন্তু এই হ্যাবিটটা দেখতে পাচ্ছি, স্কুল বাচ্চারা পর্যন্ত এই ড্রাগ অ্যাডিকশনের দিকে ঝুঁকছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন?
দেখুন, আপনার যদি প্রথম প্রশ্নে আসি, গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলের আপনি কথা বলছেন, এরকম আমাদের একটা মানে ধারণা আছে যে শহরে হয়তো সাবস্টেন্স বা ইত্যাদি এই প্রবণতাটা বেশি আছে। কিছুটা বটেই, সেটা আছে, শহরে খুব ইজিলি অ্যাভেলেবেল। গ্রামে হয়তো ততটা ইজিলি অ্যাভেলেবেল হল, এবং এখানে ভ্যারাইটিস প্রচুর শহরে। গ্রামে হয়তো ততটা ভ্যারাইটিস নয়, কিন্তু গ্রামেও কিন্তু নেশার কিন্তু প্রবণতাটা যথেষ্টই মারাত্মক, সেটা কোনোভাবেই কম নয়। যেটা একটা চিন্তার ব্যাপার সেটা হচ্ছে যে শহরে হয়তো আপনি ট্রিটমেন্ট সেন্টার্সগুলো, রিহ্যাবিলিটেশন সেন্টার্সগুলো খুব ইজিলি পাবেন, গ্রামের ক্ষেত্রে সেইটা একটু তুলনামূলক শহরের তুলনায় কম। যদিও গভর্নমেন্টের, সরকারের এখন অনেক চেষ্টা হচ্ছে, অ্যাডিকশন ট্রিটমেন্ট ফেসিলিটি বিভিন্ন জায়গায় খুলেছে, এবং আপনার ডিস্ট্রিক্ট হসপিটালসগুলোতে ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রামসে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জায়গায় কিন্তু এই সুবিধাগুলো আছে। মানে আপনি যদি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যদি গ্রাম থেকে কেউ যায়, তাহলে কিন্তু তারা কিন্তু সেই সুযোগ সুবিধাটা পাবে। তো এই একটা ডিফারেন্স আছে, এবং গ্রামের দিকে দেখা যাচ্ছে যে মানে শহরের মানুষেরা একটু তুলনামূলক বেশি সচেতন। গ্রামের সেই ক্ষেত্রে ব্যাপারটা সচেতনতার অভাবটা অনেক বেশি। সেইটা আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি জিজ্ঞাসা করছেন, স্কুলে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলে বাচ্চাদের যে এটা প্রিভিলেন্স যেটা বলছেন অনেকটা আছে, এটার কিন্তু ভবিষ্যৎ এটার একটা ভীষণ মানে মারাত্মক একটা জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। সাবস্টেন্স কিন্তু আমাদের ব্রেন ফাংশনিংকে কিন্তু ধীরে ধীরে কিন্তু পুরোটাই মানে শেষ করে দিতে পারে, সেটা কিন্তু আমরা বলতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে আরও যেহেতু মানে ব্রেন ডেভেলপিংয়ের সেটা একটা এজ থাকে, তো সেখানে কিন্তু প্রপার ব্রেন ডেভেলপমেন্ট আপনার হবে না। ইন্টেলিজেন্সের ক্ষেত্রে, একটা ইন্টেলেকচুয়াল ফাংশনিংয়ের ক্ষেত্রে আপনার একটা প্রবলেম দেখা যেতে পারে। এবং তার সঙ্গেও আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে শুধু ব্রেন নয়, আদার বডি অর্গানসও কিন্তু সেখানেও কিন্তু প্রবলেম দেখা যেতে পারে। অনেক ছোট বয়সে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু রোগও হতে পারে। আরেকটা ক্ষেত্রে সাবস্টেন্স ইউজের উপরে যদি বাচ্চা দ্বারা যদি জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু স্কুল ড্রপ আউট, কলেজ ড্রপ আউটের সংখ্যা বাড়ে। তারা নিজের জীবনে নিজের পায়ে দাঁড়াতে গেলে অনেক সমস্যার সম্মুখীন তারা হবে। এবং আমরা কিন্তু ইম্পর্টেন্ট হিউম্যান রিসোর্স কিন্তু আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারবো না, কারণ চিলড্রেন্স আর ফিউচার। তারা যদি নেশার থেকে যদি তাদেরকে বার না করে আনা যায়, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটা কিন্তু প্রচণ্ড একটা বিপদের মুখে এসে দাঁড়াবে। একদমই ময়ঙ্কবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আপনার সঙ্গে কথা বলে সত্যিই খুব ভালো লাগলো। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো, এই আজকের এই আলোচনার থেকে আপনাদের মনেও যদি কোনো প্রশ্ন জেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন, তাহলে পরবর্তীতে আমরা সেই বিষয় নিয়েও আলোচনা করতে পারবো। আর এই মুহূর্তের জন্য এই আলোচনা এই পর্যন্তই। পরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে থাকবো দ্য ওয়ালের পেজে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। নমস্কার।